আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আমি রিদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। 10 মার্চ থেকে ফ্যামিলি কার্ড দেবে সরকার। জরুরি চাহিদা ও জন আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিতে 6 সিটির প্রশাসকদের প্রধানমন্ত্রীর নির্দেশ। রাজনৈতিক হয়রানিমূলক আরও 1202টি মামলা প্রত্যাহারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন। সুবিধাবাদী শ্রেণী মামলাগুলো করেছে মন্তব্য। নতুন প্রধানমন্ত্রী দেশের ভালোর জন্য কাজ করবেন বলে রাষ্ট্রপতির আশা। 5ই আগস্ট রাষ্ট্রপতি ও সামরিক নেতৃত্ব কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিলেন মন্তব্য। ইউনূস সরকারের 18 মাসের কার্যক্রমে শ্বেতপত্র প্রকাশের দাবি। মব সৃষ্টিকারী ও নির্বাচন বানচালে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদ। ঢাকার বাতাসে ধোঁয়া আর ধুলায় স্বাস্থ্য ঝুঁকিতে নগরবাসী। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে মহামারীর আশঙ্কায় বিশেষজ্ঞরা। এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে ইস্টার্ন ব্যাংক লিমিটেড এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সমঝোতা স্মারক সই। এর উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে প্রত্যাশা। এছাড়াও নিটল ডাটা বিশেষ সংবাদে যা থাকছে। পূর্ব জর্জিয়ায় 1000 বছরের পুরনো পৌত্তলিক উর্বরতা উৎসবের খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। 10 মার্চ থেকে ফ্যামিলি কার্ড প্রদান শুরু করবে সরকার। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃ মন্ত্রণালয় বৈঠক শেষে সমাজ কল্যাণ মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, 14টি উপজেলায় এই পাইলট কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রাম নিউ মরিন কন্টেইনার টার্মিনাল নিয়ে জাতীয় স্বার্থ রক্ষা করেই সিদ্ধান্ত নেওয়া হবে, জানান বিডা চেয়ারম্যান। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন 6 সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক। রাহুল রায়ের রিপোর্ট। অন্যদিনের মতোই সকাল 9টার পরপর সচিবালয়ের নিজ কার্যালয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসেই বিভিন্ন মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক শুরু করেন। জাতীয় নির্বাচনের আগে রাষ্ট্র গঠনে প্রধানমন্ত্রীর পরিকল্পনাগুলোর মধ্যে অগ্রাধিকারে ছিল ফ্যামিলি কার্ড। এই ফ্যামিলি কার্ড নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকের পর 10ই মার্চ ফ্যামিলি কার্ড প্রদানের তারিখ ঘোষণা করেন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। 14টি উপজেলাকে আমরা চুজ করেছি। এখানে আপনার ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে এবং সেটার উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ আগামী 10ই মার্চ বিফোর ঈদুল ফিতর। এবং এটা দ্বিস্তর বিশিষ্ট চেকিং এবং রিচেকিং হবে যাতে ভুল ভ্রান্তি এরর সবচেয়ে কম হয়। চট্টগ্রাম নিউ মরিন কন্টেইনার টার্মিনাল নিয়েও সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। যদি জাতীয় স্বার্থ রক্ষা করে কোনো ধরনের চুক্তি করা সম্ভব হয়, শুধুমাত্র সেক্ষেত্রেই আমরা চুক্তিটা করব। এর আগে ঢাকা দক্ষিণ ও উত্তর, সিলেট, খুলনা, গাজীপুর ও নারায়ণগঞ্জ এই 6 সিটির দায়িত্ব পাওয়া নতুন প্রশাসকরা সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে। বৈঠক শেষে তাদের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা জানান নতুন প্রশাসকরা। যাতে জনগণের যে ভোগান্তি এবং জনগণের যে সমস্ত দাবি দেওয়া সরকারের কান পর্যন্ত পৌঁছে নাই, যে আমরা চেষ্টা করব জনগণের সাথে থেকে সেগুলো অনেকটা সমাধান করা। আমরা চাই বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব তৈরি হোক, সাথে সাথে ঢাকা সিটি কর্পোরেশন আওতাধীন এবং ঢাকার বাইরে যে সমস্ত সিটি কর্পোরেশন আছে সেখানে জনবান্ধবমূলক এবং জনগণের প্রতিনিধিরাই সেখানে সেবা দান করবে। ইন্টারনেটের যে কেবল তার আপনার বিভিন্নভাবে ছড়ানো ছিটানো আছে, এগুলোকে একটা নিয়ন্ত্রণে এনে এবং ক্লিন সিটি করে আগামী বর্ষার মধ্যে এটাকে গ্রিন সিটি করতে হবে। প্রধানমন্ত্রী 6 মাসে একটা প্যাকেজ করেছেন, সেটা হচ্ছে গ্রিন সিটি ক্লিন সিটি করার কথা বলেছেন এবং মশক নিধনের কথা প্রথমে বলেছেন। দ্রুত নির্বাচন হবে, সেই নির্বাচনের পূর্ব পর্যন্ত আমরা যাতে রুটিং ওয়ার্ক কাজগুলি দ্রুতভাবে জনগণের দরগায় পৌঁছে দিতে পারি। আমরা বিভিন্ন সিটিতে যারা দায়িত্বপ্রাপ্ত হয়েছি, আমরা ওই সিটির সমস্যাগুলো চিহ্নিত করে জনগণের কল্যাণে নিজেকে কাজ করা।
তারা জানান, সুন্দর ও পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে সঠিক পরিকল্পনা নেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, 2024 সালের 5ই আগস্টের পর দায়ের করা কিছু মামলায় ব্যক্তিগত সুবিধা চরিতার্থ করতে সাধারণ ও নিরীহ মানুষকে আসামি করা হয়েছে। কিছু সুবিধাবাদী শ্রেণী এই মামলাগুলো করেছে বলেও মন্তব্য করেন তিনি। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী আরও বলেন, মামলাগুলো যাচাই বাছাই করে সঠিক তথ্য খুঁজে বের করা হবে। কেউ যেন অহেতুক হয়রানিমূলক মামলার শিকার না হয় সে বিষয়ে সর্বাত্মক চেষ্টা অব্যাহত থাকবে বলে জানান তিনি। রাজনৈতিক হয়রানিমূলক আরও 1202টি মামলা প্রত্যাহারের অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে 1006টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়। যে সমস্ত মামলা প্রত্যাহারের জন্য বিগত ইন্টারিম সরকারের সময় উদ্যোগ নিয়েছিল, রাজনৈতিক উদ্দেশ্যে হয়রানিমূলক, মিথ্যা এবং বানোয়াট মামলা দিয়েছিল, বিগত 17 বছরে রাজনৈতিক কর্মী সহ অন্যান্য সমাজের বিভিন্ন স্তরের মানুষের বিরুদ্ধে, সাংবাদিক সহ টিকারভাবে যেগুলো রাজনৈতিক উদ্দেশ্যে দেয়া, এগুলো যাচাই বাছাই করে পুনরায় রাজনৈতিক মামলাগুলো প্রত্যাহারের বিষয়ে আমরা আর একটা উদ্যোগ নিচ্ছি। 5 আগস্টের পরে যে সমস্ত মামলায় শয়ে হাজারে হাজারে আসামি করা হয়েছে, এরকম কিছু মামলা আছে, ওখানে হয়রানির উদ্দেশ্যে বিভিন্ন হয়তো শত্রুতামূলক কিছু লোককে আসামি করা হয়েছে বিভিন্নভাবে, কিছু সুবিধাবাদী শ্রেণী, এরকম কিছু আমাদের নজরে এসছে। এগুলো যাচাই বাছাই করে আমরা ফাইন্ড আউট করবো, একটা বিহিত ব্যবস্থা করতে হবে। পুলিশের নতুন মহাপরিদর্শক আইজিপি নিয়োগ পেয়েছেন মোহাম্মদ আলী হোসেন ফকির। আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত মহাপরিদর্শক পদ থেকে পদোন্নতি দিয়ে তাকে আইজিপি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব তৌসিফ আহমেদ। তিনি বর্তমানে আইজিপি বাহারুল আলমে স্থলাভিষিক্ত হচ্ছেন। এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সৌজন্য সাক্ষাৎ করেছেন। দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তারা আলোচনা করেন। পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে চীনা সরকার। এ বিষয়ে আলাপ আলোচনা চলছে, তবে চীনই প্রধানমন্ত্রীর প্রথম সফর হবে কিনা তা নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। চলমান প্রকল্প ছাড়াও দুদেশের মধ্যে আর কোনো সম্পর্ক বাড়ানো যায় তা নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান মির্জা ফখরুল। আমাদের একটা বড় পার্টনার, সেক্ষেত্রে তাদের আগ্রহ আছে, আমরাও এগুলো নিয়ে চিন্তা করছি যে আসলাম আমরা তো শুধু, এখন আমরা বিভিন্ন প্রকল্প কিভাবে তাদের কোঅপারেশন আমরা পেতে পারি সে বিষয়গুলো আমরা দেখি। আজকে স্যার চায়নার সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা একটু আগে বললাম আপনাদের যে একটা ঐতিহাসিক সম্পর্ক, এবং এটা যে সরকারই আসুক এই তাদের সঙ্গে সম্পর্কটা আমাদের জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক সরকারের সঙ্গে। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার মামলায় চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে রাজসাক্ষী করতে প্রসিকিউশন টিমের সদস্যদের ঘুষ লেনদেনের অভিযোগ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। বলেন, ট্রাইব্যুনালের প্রসিকিউটরের কেউ অনিয়মে জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ট্রাইব্যুনালের নিজ দপ্তর এক ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি। আমিনুল ইসলাম বলেন, জুলাই হত্যাকাণ্ডের মামলাগুলোর তদন্ত সঠিক হয়েছে কিনা যাচাই বাছাই করা হবে। যদি তদন্তে ভুল না গাফিলতি থাকে সে অনুযায়ী আইনি সুযোগ থাকলে তারও ব্যবস্থা নেওয়া হবে। এদিন সকালে জুলাই আন্দোলনের মামলা সহ ট্রাইব্যুনালের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রসিকিউশন টিমের সব সদস্যদের নিয়ে বৈঠক করে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন নবনিযুক্ত চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। কর্মকর্তারা এসেছিলেন। আমার দায়িত্ব পালনকালে এই ট্রাইব্যুনালে আমি আমার কোনো প্রসিকিউটর বা ট্রাইব্যুনালে জড়িত অন্য কেউ কোনো ধরনের করাপশনে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা প্রমাণ করে দেব যে এই ট্রাইব্যুনাল সম্পূর্ণরূপে করাপশন ফ্রি একটি ট্রাইব্যুনাল হিসেবে আন্তর্জাতিক মানের যে বিচার, সেই মানের একটি বিচার এখানে অনুষ্ঠিত হবে। বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না মন্তব্য করে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি সবসময় বহুদলীয় ও সংসদীয় গণতন্ত্রে বিশ্বাস করে, তাই দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে বিএনপি বদ্ধপরিকর। রাজধানীর শেরেবাংলা নগরে আলাদা আলাদা কর্মসূচিতে নেতারা বলেন, সমাজে ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠা করাই এখন বিএনপির লক্ষ্য। আক্তার হোসেনের রিপোর্ট।
ত্রয়োদশ জাতীয় সংসদে 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিএনপি সরকার গঠনের পর প্রায় প্রতিদিনই রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে নেতাকর্মীদের সরব উপস্থিতি। সকালে জাতীয়তাবাদী তাঁতি দলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাধিতে শ্রদ্ধা জানানো হয়। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, দলতন্ত্রের ঊর্ধ্বে উঠে সমাজে ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠা করবে বিএনপি। প্রশাসনকে আইনগতভাবে কোনো দলীয়করণ করা হবে না, সম্পূর্ণ নিরপেক্ষভাবে এই প্রশাসন চলবে এবং কোনো দলতন্ত্র অথবা লীগতন্ত্র প্রতিষ্ঠিত হবে না এবং এই প্রশাসন দিয়ে আইনের শাসনে প্রতিষ্ঠিত হবে। নরসিংদী থেকে নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানান দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না মন্তব্য করে তিনি বলেন, সবাইকে নিয়ে রাজনীতি করতে চায় বিএনপি। বিএনপি একদলীয় বাকশাল শাসন, সেই ধারণায় বিএনপি বিশ্বাস করে না। বিএনপি জনগণের শক্তিতে বিশ্বাস করে। বিএনপি একটি উদারনৈতিক রাজনৈতিক দল। আমরা সবাইকে নিয়ে আমরা রাজনীতি করি, আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেই সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন 6 সিটি কর্পোরেশনের নতুন প্রশাসকরা। এ সময় উন্নত নাগরিক সেবা নিশ্চিত করার পাশাপাশি দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন তারা। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জানিয়েছেন 2024 সালের 5ই আগস্টের সরকারের পতনের দিন সামগ্রিক পরিস্থিতি নিয়ে তিনি এবং সামরিক নেতৃত্ব কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিলেন। রাষ্ট্রপ্রধানের আশায় নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ভালোর জন্য কাজ করে যাবেন। রাষ্ট্রপতি পদে নিজের থাকার বিষয়েও কথা বলেন শাহাবুদ্দিন। লুথুর রহমান সোহাগের রিপোর্ট। 2024 সালের 5ই আগস্ট গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। ওই সময় বঙ্গভবনের পরিবেশ ঠিক কেমন ছিল? ঘটনার 18 মাস পর মুখ খুললেন রাষ্ট্রপতি। জানালেন, দিনের শুরুতে সে সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বঙ্গভবনে আসার তথ্য পেয়ে ঘটনার ভয়াবহতা সম্পর্কে ধারণা পান তিনি। ঘটনা প্রবাহ এত দ্রুত বদলে যেতে থাকে যে পরে তিনি জানেন শেখ হাসিনা বঙ্গভবনে আসছেন না এবং দেশ ছেড়ে চলে গেছেন। বিকেল 3টার দিকে সেনাপ্রধান টেলিফোনে রাষ্ট্রপতিকে সব ঘটনা জানান। সামগ্রিক পরিস্থিতি নিয়ে সেদিনই সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান বঙ্গভবনে এসে যখন তার সঙ্গে আলোচনায় বসেন, তখন সবার অবস্থাই ছিল প্রায় কিংকর্তব্য বিমূঢ়। কিভাবে কি করা যায় তা নিয়ে আলোচনা চলে প্রায় 3 ঘন্টা। পরে সেনা সদরে দেশের রাজনৈতিক দলের নেতাদের ডাকা হয়। সঙ্গে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেউ কেউ। রাষ্ট্রপতি বলেন, সেনা প্রধানের ক্ষমতার মোহ ছিল না, ফলে দেশ একটি অন্তর্বর্তী সরকার গঠনের দিকে এগিয়ে যায়। সরকার গঠনের প্রক্রিয়া ছেড়ে দেওয়া হয় সেনাবাহিনী ও রাজনৈতিক নেতৃত্বের হাতে। রাষ্ট্রপতি জানান, ছাত্রনেতারা সরকার প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে চাচ্ছিলেন। তবে দেশে ফিরতে দেরি হয় সালেহুদ্দিন আহমেদ সহ কয়েকজনের নাম আসে আলোচনায়। তবে ছাত্রনেতারা মোহাম্মদ ইউনূসকেই প্রধান উপদেষ্টা করার দাবিতে অনড় ছিলেন। দেশে ফিরে উপদেষ্টাদের খসড়া তালিকা থেকে মোহাম্মদ ইউনূস কয়েকজনকে বাদ দিয়ে এনজিওর সঙ্গে যুক্ত নিজের পছন্দের কয়েকটি নাম যোগ করেন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের দাবি, বিভিন্ন পর্যায় থেকে জরুরি অবস্থা দেওয়ার জন্য চাপ ছিল তার উপর। ছিল প্রতি বিপ্লব ঘটানোর উদ্যোগও। কারা এর পেছনে ছিল সেটি স্পষ্ট না করলেও রাষ্ট্রপতি জানান, এই ধরনের পরিস্থিতিতে দেশি ও বিদেশি বিভিন্ন এজেন্সি তৎপর থাকে। জটিলতা সৃষ্টির উদ্দেশ্যে অসাংবিধানিক কিছু করার চেষ্টাও চলেছে সে সময়। তবে সামরিক নেতৃত্ব এসবের বিরুদ্ধে ছিল বলে জানান রাষ্ট্রপ্রধান। রাষ্ট্রপতি জানান, অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়া সংবিধানে না থাকায় সংকট দেখা দেয়। কেননা সংবিধান অনুযায়ী এ ধরনের তৎপরতার শাস্তি মৃত্যুদণ্ড। এ পরিস্থিতিতে নিজে পরামর্শ চেয়ে তৎকালীন প্রধান বিচারপতির সঙ্গে কথা বলেছিলেন তিনি। রাষ্ট্রপতির পর্যবেক্ষণ, নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে রাষ্ট্রনায়িকোচিত গুণাবলী আছে। নতুন সরকার চাইলে তিনি রাষ্ট্রপতি পদে থাকবেন, না চাইলে নিজেই সরে যাবেন। লুথুর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা।
18 মাসের ইউনূস সরকারের কাজে শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছেন রাজনীতিবিদ, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রাজধানীতে এক মতবিনিময় সভায় তারা বলেন, নতুন সরকারের সামনে অন্যতম চ্যালেঞ্জ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন। জনপ্রত্যাশার চেয়ে মন্ত্রিসভা বড় হয়েছে বলেন অনেকে। অন্তর্বর্তী সরকারের আমলে যারা মব সৃষ্টি করেছে এবং নির্বাচন বানচালের ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। জানাতুল বাকের রিপোর্ট। গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের আয়োজনে নতুন সরকারের কাছে প্রত্যাশা ও প্রথম 100 দিনের অগ্রাধিকার নিয়ে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে মতবিনিময়। বক্তারা বলেন, একটি উগ্র ধর্মান্ধ ডানপন্থী রাজনৈতিক দলের উত্থান মোকাবেলা করতে হবে সরকারকে। সংসদের বাইরে ভেতরে কিভাবে তাদের মোকাবেলা করা হবে তা সরকারের অন্যতম চ্যালেঞ্জ বলে মন্তব্য তাদের। সরকারি বাড়ি ছেড়ে দিব, 12 তারিখে ইলেকশন হবে, তারপরে আমি আমার নিজের বাড়িতে চলে যাবে, এটা তো প্রস্তুতি। কিন্তু আপনি সেই প্রস্তুতি রাখেন নাই। তার মানে কি, নির্বাচনটা হোক 12 তারিখে, সেটা আপনি চান নাই। যে নির্বাচনে ডানপন্থার উত্থান ঘটে, যে নির্বাচনে ধর্মান্ধতাকে প্রশ্রয় দেওয়া হয়, নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ কতটা গণতান্ত্রিক হবে, কতটা বহুমতকে সেখানে প্রশ্রয় দেওয়া হবে। নির্বাচন বানচাল করতে মব সন্ত্রাস ও ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ খতিয়ে দেখে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান বক্তারা। গত 1.5 বছরে যে সমস্ত মবের ঘটনা সংঘটিত হয়েছে, কোনটার পিছনে সরকার কখন কারা কিভাবে মদত জুগিয়েছে, এগুলোকে জবাবদিহিতার মধ্যে আনা দরকার, আইনের আওতায় আনা দরকার। প্রয়োজন বোধে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা দরকার। সিটি কর্পোরেশনগুলোতে প্রশাসক নিয়োগের সমালোচনা করেন অনেকে। আপনি এসে কয়েকজনকে বসে দিয়েছেন, এখন প্রতিযোগিতা শুরু হয়েছে, যেগুলোতে দেওয়া হয় নাই সেখানে অশুভ প্রতিযোগিতা চলতেছে। যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তি হয়েছে তা প্রকাশ করে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য হুমকি পর্যালোচনার উপর জোর দেন বক্তারা। এই অন্তর্বর্তীকালীন সরকারের 18 মাসের একটা শ্বেতপত্র, সেই শ্বেতপত্রটা প্রকাশ করাটা এই নতুন সরকারের কাছে আমাদের দাবি। গণশুনানি ছাড়া মেগা প্রকল্প গ্রহণ না করার আহ্বান জানিয়ে তারেক রহমানকে দূরদর্শী চিন্তায় দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যাশার কথা জানান আলোচকরা। জান্নাতুল বাকা, চ্যানেল আই, ঢাকা। ঢাকার বাতাস এখন আক্ষরিক অর্থে বিষে পরিণত হয়েছে। বাতাসে থাকা ধোঁয়া আর ধুলায় নাভিশ্বাস উঠছে নগরবাসীর। এতে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি, হাসপাতালগুলোতেও বাড়ছে রোগী। বিশেষজ্ঞরা বলছেন, এখনই কার্যকর ব্যবস্থা না নিলে বায়ু দূষণের ফলে ভবিষ্যতে মহামারীর আশঙ্কা রয়েছে। তাফিমুল ইসলামের রিপোর্ট। ভোরের আলো ফুটলেও চারদিকে যেন কুয়াশার চাদরে ঢাকা। কিন্তু এ তো কুয়াশা নয়, প্রাণঘাতী বস্তুকণা। অপরিকল্পিত নির্মাণ, যানবাহনের ধোঁয়া ও ইটভাটার কারণেই দুর্বিষহ হয়ে উঠছে এই নগর জীবন। ধূলিকণা থেকে বাঁচতে মাঝে মধ্যে ছিটানো হচ্ছে পানি। বাধ্য হয়ে মাস্ক ব্যবহার করছেন নগরবাসী। ধুলায় তো আমাদের অ্যালার্জি, তারপরে সর্দি, কাশি, অনেক ধরনের সমস্যা হয় চলতে। ধুলাবালিতে মনে করেন যে নানান ধরনের সমস্যা হয়। চোখে ধুলো গেলে ওই চোখে দেখা যায় না, পরে চুলকায়। পরিবেশ বিজ্ঞানীরা বলছেন, মেগাসিটি ঢাকার বায়ু দূষণ এখন বিপজ্জনক পর্যায়ে। উত্তর দিক থেকে হিমালয় হয়ে যে বায়ু তার মাধ্যমে ট্রান্সবাউন্ডারি পলিউটেন্ট বাংলাদেশে প্রবেশ করে এবং এই সময় নির্মাণ কাজের পরিমাণ যথেষ্ট বৃদ্ধি পায়। যে শিল্প কারখানা, বিশেষ করে ইটের ভাটাগুলোর উৎপাদন সর্বোচ্চ পর্যায়ে থাকে। আর ফিটনেসবিহীন যানবাহন এবং গৃহস্থলীয় উৎস থেকে তো সারা বছরের ন্যায় একইভাবে দূষণ হতেই থাকে। জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের তথ্য মতে 2024 সালে শ্বাসকষ্ট ও অ্যাজমাজনিত রোগে মারা গেছেন 1128 জন। 2025-এ তা বেড়ে দাঁড়িয়েছে 1364 জনে। চিকিৎসকরা বলছেন, বায়ু দূষণের কারণে শ্বাসকষ্ট ছাড়াও হৃদরোগ ও ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি বাড়ছে। স্থায়ী স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে শিশুরা। ইদানিংকালে আমরা দেখছি কাশি, শ্বাসকষ্ট বাড়ছে। এটা যদি সুদূর প্রসারে চিন্তা করি, তাহলে এই ধরনের দূষণের জন্য কিন্তু ফুসফুসে ক্যান্সার হয়ে যেতে পারে, ফুসফুসে ব্রঙ্কেকটেসিস, আইএলডি নামক দীর্ঘমেয়াদী অসুখ হয়ে যেতে পারে। আমাদের কিন্তু সময় হয়েছে বিষয়গুলো বিবেচনায় নেওয়া এবং বিবেচনায় নিয়ে এটা থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় সে ব্যাপারে সামগ্রিকভাবে ইন্টিগ্রেটেড চিন্তাভাবনা করে আমরা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি। এই রাজধানী হওয়ার কথা ছিল মানুষের সুন্দর আবাসস্থল। কৃষ্ণচূড়া, পলাশ, গন্ধরাজ, রজনীগন্ধা ফুল ফুটছে ঠিকই, কিন্তু গাছের পাতাগুলো ধুলোর আস্তরে ঢাকা।
বিশুদ্ধ বায়ু মানুষের মৌলিক অধিকার, কিন্তু মেগাসিটি ঢাকা মানুষের সেই মৌলিক অধিকার দিন দিন কেড়ে নিচ্ছেন। কর্তৃপক্ষ এখনই যথাযথ ব্যবস্থা না নিলে আগামী প্রজন্মের জন্য এই ঢাকা শহর বসবাসের অযোগ্য হয়ে পড়বে। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। অদূরদর্শী ও অযাচিত আগ্রাসনে বিপন্ন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন। এমন পরিস্থিতিতে বাংলাদেশের প্রাকৃতিক রক্ষা কবচ রক্ষা ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা এবং উপকূলীয় পরিবেশ রক্ষায় সংস্থা দুটির যৌথ যাত্রা কার্যকর ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। মোশাহিদ রনির রিপোর্ট। বর্তমানে পৃথিবী তথা প্রাণ প্রকৃতি বিপন্নের অন্যতম কারণ কার্বন নিঃসরণ। এমন বাস্তবতায় বিশ্বজুড়ে যখন বিপন্ন বাস্তুতন্ত্র পুনরুদ্ধার ও সংরক্ষণে তাগিদ, তখন জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে জোর দেওয়া হচ্ছে বন রক্ষা ও বৃক্ষরোপণে। এমন পরিস্থিতিতে নিরাপদ ধরিত্রী বিনির্মাণে যুগের অধিক দেশ বিদেশে নিরলস কাজ করে যাচ্ছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। তথ্য বলছে অন্য যে কোনো বনের চেয়ে 5 গুণ বেশি কার্বন শোষণ করে ম্যানগ্রোভ বন। প্রতিনিয়ত বিপন্ন হতে থাকা সুন্দরবনের বাস্তুতন্ত্র পুনরুদ্ধার ও সংরক্ষণের পাশাপাশি জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে তাই যৌথযাত্রা করেছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। প্রকল্পের আওতায় সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলে ম্যানগ্রোভ বৃক্ষরোপণ ও বিতরণ যেমন হবে, তেমনি স্থানীয় জনগণকে সম্পৃক্ত করার পাশাপাশি বৃদ্ধি করা হবে সচেতনতা। Being able to partner with Prakriti or Jiban Foundation, it gives us immense pleasure and pride that together we can make an impact. We are very committed towards sustainable banking, sustainable development, and also taking care of our environment. পরিবেশ বান্ধব প্রকল্পে CSR ফান্ড ব্যবহারের মাধ্যমে গ্রিন ব্যাংকিং ধারণা ও কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার বিপরীতে সার্বিক সামাজিক ইতিবাচক প্রভাব ও গ্রিন রেটিং বৃদ্ধি পাবে বলে মত EBL ব্যবস্থাপনা পরিচালকের। We are proud of it. আমরা মনে করি যে আমরা একটা সঠিক পার্টনারের সাথে আমরা আজকে হ্যান্ডশেক করতে যাচ্ছি এবং আমি আশা করব যে ভবিষ্যতেও আমাদের যে CSR টিম আছে সেই টিম আপনার সাথে আরও নিবিড়ভাবে কাজ করে আপনাদেরকে আরও সাহায্য করতে পারবে। নিরাপদ ধরিত্রী বিনির্মাণে সমাজ ও পরিবেশের প্রতি দায় ও অঙ্গীকার থেকে ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান জানিয়েছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। EBL এর যেই ইনিশিয়েটিভ এই বৃক্ষরোপণের ব্যাপারে খুবই সময়চিত। আসলে আমাদের ভৌগোলিক যে অবস্থান এবং আমাদের যেই পরিমাণ জমি আছে বাংলাদেশে, সেটা কিন্তু বাড়েনি। সংখ্যা বেড়েছে মানুষের, জমি কমে গেছে, জলাশয় কমে গেছে এবং যার কারণে কিন্তু বৃক্ষ নিধন হয়েছে অনেক। আজকে এখনই এ ব্যাপারে উদ্যোগ না নিই তাহলে কিন্তু যেটা হবে সেটা হচ্ছে গিয়ে আমরা কিন্তু একসময় এই যে অক্সিজেনের বিশাল একটা অভাব হয়ে যাবে। আমরা কোনোরকম পার করলেও আমাদের জীবনটা, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু একটা দুর্বিষহ অবস্থায় পড়ে যাবে। বায়ু দূষণ, শব্দ দূষণ, মাটি দূষণ এবং আমাদের এই যে জলাশয়ের দূষণ যদি বলি, সব দূষণের মূল কারণ কিন্তু আমরা। খালি ভাবলেই হবে না, আমাদের সবার হাত এক করতে হবে। EBL যেভাবে এগিয়ে আসলো, ইস্টার্ন ব্যাংক, এই ধরনের উদ্যোগ কিন্তু আমাদের সব জায়গা থেকে এই সবার কাছ থেকে পেতে হবে। আমাদের প্রত্যেকেরই কিন্তু কিছু না কিছু ক্ষমতা আছে, তার সাথে মমতা মিশিয়ে আমরা যখন এগিয়ে আসব তখনই কিন্তু আমাদের এই দেশটা ভালো থাকবে, আমরা ভালো থাকব, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে। সমাজ ও পরিবেশের টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে প্রাণ প্রকৃতি রক্ষায় স্থান, কাল ও পাত্রভেদে সামর্থ্যের সর্বোচ্চ প্রয়োগের বিকল্প নেই বলে মত বিশ্লেষকদের। মোশাহিদ রনি, চ্যানেল আই, ঢাকা।
রোজায় প্রথাগত বিজ্ঞাপনের পেছনে টাকা খরচ না করে প্রান্তিক মানুষের সঙ্গে সংযোগের নেটওয়ার্ক বাড়াতে চায় রবি। সহযোগিতার হাত বাড়িয়ে আরও মানুষের মাঝে রমজানের আনন্দ ভাগ করে নেওয়াই লক্ষ্য। রবির কর্মকর্তারা বলেন, বিজ্ঞাপনের স্লোগানের চেয়ে এবার তারা বেশি ভাবতে চেয়েছেন ঠিক কী করলে মানুষের সরাসরি উপকারে আসবে। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। কমেন্টে জানিয়ে দিন এই রমজানে ছোট ছোট কি কি কাজ আপনি করতে চান সবার জন্য। রমজানে হৃদয়ে হৃদয়ে সংযোগ বাড়াতে ছোট্ট একটা কাজে হাজারো ইচ্ছা পূরণের পরামর্শ চায় রবি। জানতে চেয়েছিল মানুষের জন্য ভিন্ন কিছু করার ধারণা। সে অনুযায়ী রমজানের শুরু থেকেই ছোট ছোট উদ্যোগের পাশে দাঁড়াচ্ছে টেলিকম কোম্পানিটি। এসব উদ্যোগের কেন্দ্রে রয়েছে সুবিধাবঞ্চিত মানুষ। তাদের জন্য ইফতার, উপহার সামগ্রী বিতরণের মতো কাজ করছে রবি। আপনি আমি যেভাবে প্রিভিলেজড, আসলে সবাই তো একইভাবে প্রিভিলেজড না। তো এই জনগোষ্ঠীকে কিভাবে আরও সহযোগিতা করা যায়, সো আমরা এই চিন্তা করছিলাম। দেন আমাদের মাথায় এটা আসলো যে আমরা আমাদের ছোট ছোট যে প্রয়াসগুলো আছে, ভালো কাজগুলো আছে, সেগুলোকে কিভাবে আরও একটু এগিয়ে নিতে পারি। মানবিক এই উদ্যোগে ব্যাপক সাড়া মিলছে জানিয়ে রবির কর্মকর্তারা আশা করছেন এ থেকে অন্যরাও পিছিয়ে থাকা মানুষের পাশে দাঁড়ানোর উৎসাহ পাবে। মানুষের চোখে মুখের যে আনন্দ, এই আনন্দ আর কোনো তুলনা নেই। এটা $1 মিলিয়ন আনন্দ। এটা দেখার পরে আমরা ভাবছি যে এই কাজগুলোকে কি করে আরও বেশি করে করা যায় ইন ফিউচারে। সবাই মিলে যদি তার ভালো কাজগুলো করে, তাহলে সেই কাজগুলো হয়তো এই দেশের প্রান্তিক অনেক মানুষের সহযোগিতায় আসবে। পুরো রোজার মাস জুড়ে চলবে রবির বিশেষ ক্যাম্পেইন। কেউ যদি কোনো ভালো কাজের কোনো সাজেশন থাকে, আপনারা রবির ফেসবুক পেজে কমেন্ট করবেন। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। সময় হলো বিরতি নেবার। আবার আমন্ত্রণ। ইরানকে 10 দিনের সময়সীমা বেঁধে দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এই সময়ের মধ্যে পারমাণবিক ইস্যুতে সমঝোতায় না এলে তেহরানকে কঠিন পরিণতি ভোগ করতে হবে। পরবর্তীতে এই সময়সীমা বাড়িয়ে 15 দিন করার ইঙ্গিত দেন তিনি। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে তৃতীয় দফার পরোক্ষ পরমাণু আলোচনা হতে যাচ্ছে। পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি অনেক বাড়ানো হয়েছে। আইস কুইন সাংস্কৃতিক সংবাদ। বহুমাত্রিক বাংলাদেশ এই প্রতিবাদে 26শে ফেব্রুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। সংবাদ সম্মেলনে বাংলা একাডেমি কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের বইমেলায় আঙ্গিকগত অনেক পরিবর্তন আনা হয়েছে। রমজান উপলক্ষে তারাবি নামাজের ব্যবস্থা। সুলতানা হিমুর রিপোর্ট। মহান ভাষা আন্দোলনের অমর শহীদদের স্মৃতিতে আগামী 26শে ফেব্রুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা 2026। এ নিয়ে চলছে বাংলা একাডেমির সর্বশেষ প্রস্তুতি। মেলার এবারের প্রতিপাদ্য বহুমাত্রিক বাংলাদেশ। সংবাদ সম্মেলনে বাংলা একাডেমি জানায়, এবারের বইমেলায় অংশগ্রহণকারী মোট প্রকাশনা প্রতিষ্ঠান 549টি। বইমেলায় শিশু চত্বরে মোট প্রতিষ্ঠান 63টি। রমজান উপলক্ষে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে থাকবে তারাবি নামাজের ব্যবস্থা। এছাড়াও মব নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকবে বলে জানিয়েছে বাংলা একাডেমি। আমরা খুবই আশাবাদী যে বিপুল পরিমাণ তরুণ তরুণী এবং মানুষ, দর্শক এবং পাঠক, তারা ভাববে যে তারা আজকে দল বেঁধে বন্ধুদের সঙ্গে একসঙ্গে মেলায় ঘুরবে এবং এখানে ইফতার করবে। প্রকাশকদের অন্তত এই মেলা সম্পর্কিত যে বিরোধ, আমরা সেটা কাটিয়ে উঠেছি। 26শে ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ পর্যন্ত ছুটির দিন ছাড়া প্রতিদিন মেলা চলবে দুপুর 2টা থেকে রাত 9টা পর্যন্ত। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। ব্যক্তি চরিত্র ও রাজনৈতিক দূরদর্শিতায় তারেক রহমানের আগামীর কঠিন পথকে পাড়ি দিতে সহায়তা করবেন। সকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনের প্রেস সচিব তারিক চয়ন সম্পাদিত অবিসংবাদিত তারেক রহমান বইয়ের পাঠ উন্মোচন অনুষ্ঠানে কথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি বলেন, গণতান্ত্রিক রাজনীতির জন্য তারেক রহমানের মতো নেতা প্রয়োজন বলে মনে করেন তিনি। নিটল টাটা বিশেষ সংবাদ।
পূর্ব জর্জিয়ার হাজার বছরের পুরনো পৌত্তলিক উর্বরতা উৎসব বেরিকাওবা। প্রতি বছর বসন্তের শুরুতে এই উৎসবটি হয়ে থাকে। গ্রামের পুরুষেরা রঙিন মুখোশ ও হাতে তৈরি পোশাক পরে বেরিকা সেজে রাস্তায় নেমে দৌড়ঝাঁপ ও আনন্দ উল্লাস করেন। বিশ্বাস করা হয় বেরিকাদের সম্মান ও আপ্যায়নের উপর নির্ভর করে গ্রামের জমি ও মানুষের উর্বরতা। তাই গ্রামের পরিবারগুলো রুটি, মধু, মিষ্টি ও মদ দিয়ে অতিথিদের বরণ করে। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ লেনদেনে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসইএক্স সূচক 10 পয়েন্ট কমে 5,542 পয়েন্টে দাঁড়িয়েছে। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। হাতবদল হয়েছে 397টি কোম্পানির 824 কোটি 89 লাখ টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে 106 কোটি 32 লাখ টাকা বেশি। এর মধ্যে দাম বেড়েছে 119টির, কমেছে 221টির এবং অপরিবর্তিত রয়েছে 57টি কোম্পানির শেয়ারের দাম। আবারও বিরতি নিচ্ছে, ফিরে এসে যা দেখবেন। ইউএফা চ্যাম্পিয়ন্স লিগে প্লে অফে ফিরতে লেগে মাঠে নামছে ইন্টার মিলান। অ্যাটলেটিকো বড় জয়ের সমীকরণের সামনে গতবারের রানার্স আপ ইন্টার। সবশেষে ফ্রেশ আচা ময়দার সুজি। সংবাদ শিরোনামগুলো আরও একবার। 10 মার্চ থেকে ফ্যামিলি কার্ড দেবে সরকার। জরুরি চাহিদা ও জন আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিতে 6 সিটির প্রশাসকদের প্রধানমন্ত্রীর নির্দেশ। রাজনৈতিক হয়রানিমূলক আরও 1202টি মামলা প্রত্যাহারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন। সুবিধাবাদী শ্রেণী মামলাগুলো করেছে মন্তব্য। নতুন প্রধানমন্ত্রী দেশের ভালোর জন্য কাজ করবেন বলে রাষ্ট্রপতির আশা। 5ই আগস্ট রাষ্ট্রপতি ও সামরিক নেতৃত্ব কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিলেন মন্তব্য। ইউনূস সরকারের 18 মাসের কার্যক্রমে শ্বেতপত্র প্রকাশের দাবি। মব সৃষ্টিকারী ও নির্বাচন বানচালে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদ। ঢাকার বাতাসে ধোঁয়া আর ধুলায় স্বাস্থ্য ঝুঁকিতে নগরবাসী। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে মহামারীর আশঙ্কায় বিশেষজ্ঞরা। এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে ইস্টার্ন ব্যাংক লিমিটেড এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সমঝোতা স্মারক সই। এই উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে প্রত্যাশা। শেষ করছি চ্যানেল আই সংবাদ। ধন্যবাদ।